আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট প্রথম আলোর অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে। আজকে আমরা এসেছি একজন প্রাজ্ঞজন তাহমিনা সালের কাছে। তিনি 87 বছর, 88 দিকে যাচ্ছেন। 2026 সালের 9 ফেব্রুয়ারি তার 88 পূর্ণ হবে। তিনি সম্প্রতি একটা বই লিখেছেন, যে কারণেই আসলে আসা, সেটা হচ্ছে খেরো খাতা। এই খেরো খাতা বইটা সম্প্রতি প্রকাশিত হয়েছে বাতিঘাট থেকে। এই বইটা পড়ে আমি অভিভূত হয়েছি এবং তার জীবনের গল্প শোনার জন্য অস্থির হয়ে আছি। প্রসঙ্গক্রমে বলে নেই যে তার নিজের দুলাভাই ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। কামরুল হাসানের সঙ্গেও তার পরিচয় ছিল, তার বিয়ে কামরুল হাসান দিয়েছেন। সৈয়দ মুস্তফা আলী আবার তার স্বামীর দিক থেকে আত্মীয়, তাদের সঙ্গে তার স্মৃতি আছে সব মিলিয়ে। এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম যারা মেয়েদের পক্ষ থেকে 144 ধারা ভঙ্গ করেন, এই তাহমিনা সালে তাদের একজন। এবং 1971 সালে 25শে মার্চের পরে তিনি কাপ্তাইয়ে ছিলেন, সেইখানে যে অনেক ঘটনা ঘটে সেই সব সম্পর্কে আমরা জানতে পারবো। খালাম্মা, আপনাকে স্বাগত জানাই। আপনাকে খালাম্মা বলছি, আপনি তো জানেনই যে আপনার ছেলে ইমন আমার সঙ্গে, আমরা একসঙ্গে বুয়েটে পড়াশোনায় সহপাঠী ছিলাম। আর আপনার আরেক ছেলে আসিফ সালে সুজন, সেও আমাদের ঘনিষ্ঠজন। তিনি এখন ব্র্যাকের সিইও, তাই তো? তো আমরা এই অনুষ্ঠানে শৈশব থেকে এই গল্পটা শুরু করি, জীবনের গল্প বলি, গল্পই করব আমরা। আপনার জন্ম হয়েছিল কি পুরনো ঢাকায় নাকি? নিশ্চয়ই তাই, সেটাও চাই না, মিরপুরে হতে পারে, আমার গ্রামের বাড়ি তাদের। আচ্ছা, আপনাদের বাবার একটা বাসা ছিল পুরনো ঢাকায় হাদি লেনে, আব্দুল হাদি লেনে। আবার আপনাদের বাবার, আপনার আব্বার ফার্ম হাউস ছিল মিরপুরে। একদম, কাজে ওটা আমার স্মৃতিতেও নাই। ওটা আপনার স্মৃতিতেও নেই। তারপর আপনারা 8 ভাই বোন। তো শৈশবের সেই দিনগুলির কথা মনে পড়ে ভাই বোন মিলে? খুব খুব মনে পড়ে। একসঙ্গে খাওয়া, সেই সেই খাওয়া, রোজ রোজ বাজার, এই চারানাতে আমার ইলিশ, খুব মনে পড়ে। 1938 সালে জন্ম আপনার। 38 সালে জন্ম। আপনি গেলেন কামরুন্নেসা স্কুলে। ওই স্কুলে যাওয়ার ঘটনাগুলি মনে পড়ে? কিভাবে যেতেন, হেঁটে যেতেন? না, রিক্সা করে যেতাম, রিক্সা করে যেতাম। আপনার বোনেরা পড়তো ওই স্কুলেই? আমার জন্মদিনের ওয়াইফ পড়তো ইডেন স্কুলে। ইডেন স্কুলটা তখন আপনি বলছিলেন সদরঘাটে ছিল। সেখান থেকে এই এখন যে আমাদের ইডেন ভবন আছে, যেটা আর কি সরকারি কারখানা আর কি, সচিবালয়, ওইটা আমাদের স্কুল ছিল। আমরা ওইখান থেকে, আমি নিজেও এসেছিলাম, আমাদের বড় স্কুল, বড়, এটা তোমাদের স্কুল, মাঠের ওইদিকে যাবে না, এটা করবে না, ওইটা করবে না, মেয়েদের হস্টেল ছিল। তারপর তো সরকার 47-এ নিয়েই নিল, ওই ভবনটা তো নিয়েই নিল। ওটা কিন্তু ইডেন ভবন নাম ছিল ব্রিটিশ আমলে। আর ইসের কী যেন বলে, কামরুন্নেসা স্কুল আর ইডেন স্কুল একসঙ্গে মিলে গিয়ে হলো কামরুন্নেসা স্কুল। কামরুন্নেসা কলেজ আর ইডেন কলেজ মিলে হলো ইডেন কলেজ, দুইটা। এখন যে ইডেন কলেজের ক্যাম্পাস, এটা আজিমপুরের এইদিকে, বক্সিবাজার নিউ মার্কেটের পেছনে, যেটা বুয়েটের উল্টো দিকেই তো। উল্টো দিকে, সেটাতে কি আপনি ক্লাস করতেন? না, হ্যাঁ, ওটাতে ক্লাস করতাম। ওইটাতেই রিকশায় করে আসতেন? ওইটাতে রিকশা করে আসতাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি পুরনো ঢাকার, কিন্তু আপনার বাংলাটা পুরনো ঢাকার মতন না হয়ে মান বাংলা হলো কোত্থেকে? ভাষা কথা বলছি যে কি যেন জানি না, আমার ছেলে মেয়েদের তো আমরা পুরা ক্যালকুলেশন শিখিয়ে ফেলছিলাম, করে শিখিয়েছি, বুঝছো। এখন ওরা বলে না, ছোটবেলায় বলতো, খুবই মিষ্টি মিষ্টি কথা বলতো, বিশেষ করে মেয়েটা। সবাই কথা বলো, একটা গল্প বলো, আচ্ছা বলতো। আমি জানি না, বলতে পারবো না। আমাদের ভাষা তো এই দেশি বাংলাই বলা হয়, পড়ছি খাইছি এটাই বলা হয়। আমিও বলি। পুরনো ঢাকার ভাষা পারেন আপনি? চেষ্টা করলে পারতে পারি, এই সিলেটে একটু একটু পারি। সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, উনি আমাদের সাথে ছিলেন, দেখা হয়েছে। উনি আমাকে বলছে, তুমি তো আমার মাল্লাহান। এই যে সিলেটি বললাম, মাল্লাহান। উনি তো খুব ভালো সিলেটি বলেন। উনি খুব ভালো সিলেটে বলেন। 14টা 15টা ভাষা জানে,
গীতা বলে মুখস্থ, পুরো সঞ্চয়িত একদম ঠোঁটের আগায়। ওই পুরোহিতের ভুল ধরাই দিয়েছেন উনি। সৈয়দ মুস্তফা আলী হচ্ছে আপনার স্বামীর দিক থেকে আত্মীয়, শ্বশুরবাড়ির স্বামীর আত্মীয়? আপন মামা। ও, আপন মামা। দেশে বিদেশে ওদের বাড়িতেই লেখা হয়েছে। সেটা কোন বাড়ি? সিলেটে? সিলেটের বাড়ি, কাজী বাড়ি বলে, সবাই চিনে, খুব নাম করা পরিবার ওদের। আর কিছু মনে পড়ে তার সম্পর্কে? খুব সুন্দর ছিলেন দেখতে, এটা মনে পড়ে। ওনার জীবন কাহিনী যতই পড়ি ততই আশ্চর্য হই। ওনার ওয়াইফটাও ভালো ছিল, বোনেরা বিয়ে দিয়েছেন এই ওয়াইফের সঙ্গে। উনি বলছেন আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, তো ওই ওয়াইফ রাজি হয়েছেন। যে স্কুলের ইন্সপেক্টর ছিলেন, উনি একাই 2 ছেলে মানুষ করছেন। উনি আসতেন বাসায়, ভাবছিল বউয়ের সঙ্গে। ফিরোজ কবির ভালো। ভাবছিল তুই মানে ওনার সাথে আলাদা থাকতো? না, উনি তো শান্তিনিকেতন ইন্ডিয়া। উনি এসছিলেন ও বগুড়ায়, ওনার ভাই ছিল কমিশনার বোধহয়, মুর্তজালি। সেখান থেকে ওনাকে কী বলা হলে উনি আবার চলে গেলেন। আচ্ছা। না, বাজে কথা বলা হয়েছিল, উনি আর থাকেন নাই। ওই যে আইয়ুব খানের ওই যে ওনাদের বাড়িতেই থাকতেন। আর ব্রিটিশ আমলের কথা আর কি আপনার মনে আছে? আপনার ভাই জেলখানায় ছিলেন, ওই যে শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন, খুবই ভালো ছাত্র, কিন্তু গিয়ে কমিউনিস্ট হয়ে গেলেন, ওই গল্পটা একটু করবেন? উনি খুবই প্রতিভাদীপ্ত ছিলেন, কিন্তু ওটাতে আবার কালে আমার বাবার চোখের পানিটাই আমার মনে পড়ে, বেশি মনে পড়ে আর কি। আমার বাবা এত অনুরোধ করছেন, এত কান্না, আমি তখন একটা পিতার হৃদয় অনুভব করতে আমার বাবার কীরকম লেগেছিল যে আমার ছেলেটা গেল। আপনার ওই ভাইটার নাম কি? নাসিরুদ্দিন। শেষেতে আমেরিকায় গিয়ে মরল। এখন আমরা খুব ঠাট্টা করতাম, এখন তুমি আমেরিকায় আসছো কেন, ক্যাপিটালিস্ট দেশে, ওর এখানে বাচ্চা কাচ্চা পড়া। হ্যাঁ, তুমি না। তো আপনারা যেহেতু 8 ভাই বোন এবং আপনি বলছেন আপনি সবার ছোট, তাহলে আপনি, আপনার বড় ভাই আপনার চাইতে কত বড় ছিল? প্রায় 24 বছর। ও, তো ওনার বিয়ে আমি দেখিনি, আমার ভাবি আমাকে হতে দেখছে। ও, আপনার জন্মের আগেই তার বিয়ে হয়ে যায়? হ্যাঁ। তো ওই আপনার আব্বার চোখের পানি দেখলেন যে উনি কোন জেলে ছিলেন? এই ঢাকা জেলে, রাজশাহী জেলে। খাপড়াওয়াট, রাজশাহী। হ্যাঁ, যে হত্যাকাণ্ড গুলি হলো ভিতরে, ওই সময় উনি রাজশাহী জেলে ওই ঘরেই ছিলেন। ওই ঘরেই ছিলেন? হ্যাঁ, পিঠে ওই যে তার মানে যারা ওই বিদ্রোহটা করেছিল উনি তাদের একজন। আবার বলে যে আমাকে এত মারছে, ওর বাসটাস দিয়ে পিটে গেছে, তো বলে সেই ব্যথা আমার আজও যায় না। এক বুড়ো বয়সে বলতেন। উনি আমেরিকায় মারা পরে গেছে। ইঞ্জিনিয়ারিং আর পড়েন নাই শেষ না, পর্যন্ত? কিসের ইঞ্জিনিয়ারিং পড়বে, বলে ওদের চেয়ে আমি কম জানি নাকি। ভীষণ পড়ুয়া ছিল। আপনার আব্বা বলতেন ইঞ্জিনিয়ারিংটা শেষ করো, তারপর যা খুশি তাই করো। আর আপনার বোন জাহানারা, তার বিয়ে হলো জয়নুল আবেদিনের সঙ্গে, তখন আপনার অনেক বয়স ছোট, 7, 46 সালে, 7-8। হ্যাঁ, 46 সালে, হ্যাঁ, 7-6। 7-6 এরকম, ছোট, একদম ছোট। আমার ওই বোনও খুব বেশি মেধাবী ছিল, ফার্স্ট হতো। তারপর আমার দুলাভাই একবার লন্ডনে গেলেন, তখন আমার মা বললেন এবার তুমি ম্যাট্রিকটা দিয়ে ফেলো। তখন ওর 2টা বাচ্চা, তখন আমরা বাচ্চা কোলে রাখতাম। ও 7 মাস পরে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে বসে থাকলো, সেই সময় অ্যাডিশনাল ছাড়াই। 1952 সালে আপনার বয়স হবে 14 বছর। আপনি তার মানে স্কুলেই পড়েন? আমি স্কুলেই পড়ি, 8-এ পড়ি। তো আপনারা যে 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা ভঙ্গ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলেন, ওই গল্পটা, আপনার ওই স্মৃতিটা আছে কিনা? আচ্ছা, পুরোটাই আছে। ওই যে আফি আপার হাজবেন্ড শামসুল ইসলাম, তখন বোধহয় সেক্রেটারি ছিলেন না কি ছিলেন আওয়ামী লীগের, উনি ভাঙতে দিতে চান নাই। শামসুল হক, আওয়ামী লীগের সেক্রেটারি, উনি চাচ্ছিলেন না যে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করুক, কিন্তু ছাত্ররা বললে আমরা ভাঙবই। তখন ওরা বলে 10 জন করে বেরোবে। ছেলেরা তো প্রথম 10 জন বেরোলো, তো ধরে নিয়ে গেল। তারপর আমরা মেয়েরা কাকা করতে করতে 10 জন বেরোলো, আমাদেরকে ধরে সবাই চামিলি হাউসে গেলাম। জুলেখা ছিল এনামুল হকের বউ, আমার বোনের মেয়ে ছিল, আমি ছিলাম, এগুলোই মনে আছে। আপনি 2-4টা নাম লিখেছেন বইতে। হ্যাঁ, ওই জুলেখা প্রত্যেক আমাকে কিছু ফোন করতো, চলো মিনা আমরা টিভিতে যাই। আমি ছিলাম, আমি যাবো না,
আমি কোনো মানে পরে বলতেন যে 52 স্মৃতি কথা বলার জন্য, তারপরে আপনারা বের হয়ে 144 ধারা ভঙ্গ ওইখানে করলেন। যখন ফিরে আসি, আচ্ছা, আমি একটু বলি, মানে আমাদের কাছে ঢাকা ইউনিভার্সিটি বলতে এখনকার কলা ভবন বোঝায়। নাও মেডিকেল কলেজটাই, এখন যেটা মেডিকেল কলেজের জরুরি বিভাগ ওই সব জায়গায় ওইসব ছিল, জায়গায়, আর এখন যেখানে শহীদ মিনার, ঠিক ওইখানটাতে আমরা গিয়ে পৌঁছে দেখি কি লঙ্কা কাণ্ড। ওখানে তখন ছাত্ররা এবং পুলিশ, ও পুলিশগুলি টিয়ার গ্যাস, আমার কে যেন আমার অন্য ছেড়ে দিল, বলে চোখে পানি দাও পানি দাও, এত টিয়ার গ্যাস, আমাকে ধাক্কা দিয়ে মেডিকেল কলেজের ভিতরে ঢুকাই দিল। আমি তো বেফানা হয়ে ভিতরে ঢুকলো, কি দেখি রক্তাক্ত ছেলেরা সব এই বেডের মধ্যে, মানে এই চিৎকার করছে আর কি। এই দেখে ভয় পেয়ে আমি পিছু দিক দিয়ে দৌড় দিলাম, বাড়ির কাছেই ছিল। আমি বললাম বাসায় তো যাই, আমার বাবা না জানে আমার কত বকা দিবে এখন, তুমি কোথায় ছিলা। দেখি জানলাদের এরকম করে বসে আছে, আমাকে দেখে কিছুই বললো না। আমি বললাম কেন বললো না, এখন আমি ভাবি মেয়ে তো ফিরে এসছে, আর যাই হোক। এটা আব্দুল হাদি লেনের বাড়িতে গেলেন। একটা কথাও জিজ্ঞেস করে নি তুমি কোথায় ছিলা। তো 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে মেয়েরা প্রথম 144 ধারা ভঙ্গ করলো, আপনি তাদের একজন, কিন্তু এটা নিয়ে কোনোদিন কাউকে কিছু বলেন নাই, আমার টেলিভিশনে মেয়েরা যেতে ছেলে বলেছে মেয়েরাও জানে না। আপনার ছেলে। তারপর এই প্রথম এই যে এই বইটাতে বের হলো খেরো খাতায়, এই কথাগুলো দুইবার আপনার স্মৃতির মধ্যে আছে। আর আপনার ছেলে আসিফ সালে আপনাকে বলেছিল যে আপনার এই টুকরো টুকরো স্মৃতিগুলি লিখে ফেসবুকে দাও, তা আপনি এগুলি প্রতিদিন লিখতেন? এটা মাঝে মাঝে লিখে ফেলতাম আর কি, মাঝে যেমন মাঝে এখন আমাকে বলছে আবার লিখো, লিখবেন। হ্যাঁ, এই বইটা খুব সুন্দর হয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি বলতে পারি যে এত স্নিগ্ধ সুন্দর বই সাম্প্রতিককালে আমি দ্বিতীয়টা হাতে নিয়ে নিই বলে আমার মনে পড়ে না যে আমি এত সুন্দর বই সম্প্রতি আর পড়েছি। আমি শুধু ওনার 25শে মার্চের একটু বর্ণনা, সবটা বর্ণনা পুরো বইটা পড়ে শোনানো যাবে এবং পুরোটাই আপনাদের ভালো লাগবে। আমি ওনার ভাষাটা কি সুন্দর এটা বোঝানোর জন্যে। 25শে মার্চ মধ্যরাত, রণদামামা বেজে উঠল, অশ্বের রেশাধ্বনি শোনা যাচ্ছে, যূথবদ্ধ হস্তির দল এগিয়ে যাচ্ছে সব দলিত মন্ত্র করতে। সেইখানে বুঝতে পারিনি আগামীতে অদৃষ্টে কি লেখা আছে, আমরা কাঁপতেছিলাম। সেই গল্পে পরে আসবো, আমি শুধু ভাষাটার কথা বলছি। তারপর আপনার বিয়ে হলো কত সালে? 60 সালে অক্টোবরে। 22 বছর বয়সে। এর মধ্যে আপনি ম্যাট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, বিএ পাস করেছেন। পাস করার পরেই বিয়ে হয়েছে। বিএ পাস করেছেন, তারপরে বিয়ে হয়ে গেল আপনার 1960 সালে অক্টোবরে। অক্টোবরে। বিয়ের অনুষ্ঠান কোথায় হয়েছিল? আমাদের বাসাতেই হলো। তারপর আপনার হাজবেন্ড হচ্ছেন আবুল খায়ের সালেহ, একে সালেহ নামে তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন প্রকৌশলী, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছেন, যেটা এখন বুয়েট, যেখান থেকে পরে আপনার 3 ছেলে মেয়ে পড়লো। বড় মেয়ে লোপা পড়েছেন, আমার বন্ধু ইমন, এবং আমাদের তার ছোট সুজন, আসিফ সালে। আচ্ছা, এখন আপনি, আপনার হাজবেন্ড তো দেখতে অপূর্ব ছিল। ভালো ছিল, এটা বলবো। লোকে তাকে কি বলতো, কার মতো দেখতে বলতো? বিশ্বজিৎ। বিশ্বজিৎ তখন সিনেমার নায়ক। গোলাম মোস্তফা বলতো। আমাদের কাপ্তাইতে খুব শুটিং হতো, তো সব শুটিং ওই কাপ্তাইতেই হয়। ওই যে শাবানা, রাজ্জাকের সঙ্গে গিয়ে আমরা গল্প করতাম, নাদিম, শবনম, রোকা পটকা ছিল। বিয়ের পরে আপনারা ওনার পোস্টিং ছিল কাপ্তাইতে বিদ্যুৎ কেন্দ্রে, আপনারা কাপ্তাইয়ে চলে গেলেন, আপনিও চলে গেলেন? আমি চলে গেলাম। সেইখানে আপনার বাসাটা কোথায় ছিল? একদম স্পিলওয়ের উপরে, নায়াগ্রা ফলস। আমি বলতাম নায়াগ্রা ফলস। সেইখানেই আপনার 3 ছেলে মেয়ের জন্মই ওখানে কাপ্তাই? ওখানে থাকাকালীনই জন্ম, বাচ্চা নিয়ে যেতাম আর কি বাপের বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন একটু কষ্ট হতো, মনে হচ্ছে আমি এখানে থাকলাম, অনেক কিছু কোথাও পেলাম না। এখন আমি বলতাম আমি খুব ভালোই ছিলাম, ওরাও ভালোভাবেই বড় হয়েছে। আপনি বলতেন যে ওদেরকে প্রচুর খেলাধুলায় আপনি উৎসাহিত করেছেন। আমি সারাদিন খেলো, কিসের এত পড়া। কিন্তু তারা খুবই ভালো ছাত্র ছিল, তিনজনই। এটা বলতে হবে, আমরা দুজনেই মনোযোগী ছিলাম আর কি। আমি বলতাম বাংলা টাংলা পড়াই, তুমি অঙ্কটা দেখ, আমি তো অঙ্ক পারি না। আমার হাজব্যান্ডকে বলতাম
সেও খুব মনোযোগ দিয়ে পড়াতো ওদের। ওই বাড়িতে জয়নুল আবেদিন যেতেন? বছরে 3-4 বার আমার বোন চিঠি লিখছে, তোমার দুলাভাই তো খালি তোমার কাছে যেতে চায়। আমি বললাম, ও আচ্ছা। এখন আমি ভাবি যে আমি দুলাভাইকে কী দিয়ে সমাদর করতাম, কারণ এখন তো অত বেশি জানে, আমাকে আগে জানলে তা আরও অনেক বেশি হয়তো বা করত, কিন্তু করেছি যথেষ্ট, খুব খুশি হতো। ইঞ্জিনিয়ার কিন্তু সীমিত বেতনেরই সংসার। একদম আমাদের খালু সাহেব উনি ভীষণ অনেক অনেক সৎ ছিল। ছিলেন। খুব সৎ, তারপর মানে এক পয়সায় এদিক ওদিক না। জয়নুল আবেদিনের একটা বিখ্যাত ছবি, একটা কিশোরী বালিকা বই পড়ছে, এই বালিকাটি তো আপনি। উনি আপনার জন্য সবসময় বই আনতেন। সবসময়। আচ্ছা, এই ছবিটা আপনি যে মডেল হয়েছিলেন উনি কোথায় এঁকেছিলেন? এটা আমাদের বাসায়, আমার বাপের বাড়ি। তখন তো আপনি ছোট, বিয়ে আমি হয় নাই। ছোট ছোট ছোট। জয়নুল আবেদিন আপনাকে কি কি বই দিতেন? সত্যজিৎ রায়ের ওই যে পাগলা দাশু, উপরে ছবি আঁকা ক্ষীরের পুতুল, ঝালাপালা, এসব মনে আছে। হ্যাঁ, এত সুন্দর প্রচ্ছদ সত্যজিৎ রায়, যে আর একটা মানুষ। আমি তো অবাক, উনি তো সিগনেট প্রেসে ছিলেন। আমি আবার বই পড়তে গেলে না সব পড়ি, কার ছাপা কী ছাপা, কোথায় মুদ্রণ, কত দাম, এখনও পড়ি, আমার ভাল লাগে পড়তে। মানে তারপরে ওনার বাবা সুকুমার রায়, ওর কবিতা টবিতা, তার দাদামশাই উপেন্দ্র কিশোর মহাভারত আমার একদম কণ্ঠস্থ ছিল। যুধিষ্ঠির কেন স্বর্গ পেল না, পঞ্চপাণ্ডবের যুদ্ধ। জি, জয়নুল আবেদিন আপনাদেরকে কি কি বলতেন, কি খেতেন, এগুলো আপনার আমাদের যত মনে আছে বলেন। 12টা-1টা পর্যন্ত আমাদের বসায় রাখতে, ছোট ছোট মানুষ আমরা, অনেক হাই থট, মানে উচ্চ মার্গীয় চিন্তার কথা এসব আমরাও শুনতাম। শুনেই মনটা বোধহয় মনে হয় আর একটু বেশি শিক্ষিত হয়েছিল, সেটা বলতে চাই আর কি। এই যে একটা শিক্ষার একটা ভাব, ওনারও অনেক প্রভাব আছে। উনি যে সোনারগাঁ জাদুঘর করছেন এইসব বিষয়ে তো আপনাদের সাথে গল্প করতেন। হ্যাঁ, মরার আগে আমি যখন গেলাম, মৃত্যুর আগে বলছি, মিনা আমি তো এটা করে যেতে পারলাম না, আমি এটা করে যেতে চেয়েছিলাম আর কি, এটা সেটা। তারপর বললো, আর খালি বলতে আমার একটা মেয়ে নাই। মেয়ে, ওনার 5টাই ছেলে হয়েছে। তখন উনি বলতেন, ইস, মেয়ে ছাড়া কি কিছু হয়, এই বলে কে দেখবে আমার সব, এইটা খুব বারে বারে বলতো। আপনি বলছিলেন যে আপনার বিয়ে কামরুল হাসান অ্যারেঞ্জ উনি করেছেন। নাকি, কামরুল হাসানের স্মৃতি আপনার কি মনে পড়ে বলেন? ওনাকে দেখতাম, উনি খুব করতেন তো, ওইসব করতেন, বডি বিল্ডিং। বডি বিল্ডিং। হ্যাঁ, তো আমার ভাসুরের উনি খুব বন্ধু ছিলেন, প্রত্যেক দিন যেত, রথকলায় থাকতেন আমার ভাসুর, আর কলিম শরাফি। ওরাই বোধহয় বলছিল। তা আমি একটা চিঠি আমি পড়ে দেখি, আমার ভাসুর আমার হাজব্যান্ডকে লিখছে, তুমি চিন্তা করিও না, মেয়ে খুব সুন্দরী, খুব ভালো। আচ্ছা, তারপরে টাকার জন্য চিন্তা করিও না, আমরা তো আব্বার পয়সায় বিয়ে করছি, মানে তোমার টাকা লাগবে না। আমার হাজব্যান্ড বলছিল আমার টাকা নাই, টাকা নাই, সত্যি টাকা ছিল না। বিয়ের পর দেখি 500 টাকা ওনার হাতে। সেটাই আর কি, তুমি চিন্তা করিও না। তো চিন্তা করে নাই, ফুট করে বিয়ে করে ফেলছে, বাস হয়ে গেছে। কাপ্তাই থেকে আপনারা কবে এলেন ঢাকায়? 76-এ মেয়েটা ম্যাট্রিক পাস করে ফেললো, আবার আর তো থাকা যায় না। লোপা তাহলে পড়েছিলেন কোথায়? পরেই নেই, একটা স্কুল ছিল বোয়াবদা, নামটা ছিল, ওই স্কুলে যাই নেই, ও নিজে নিজে পড়তো। তারপরে 71 সালে আমি যখন ঢাকায় এসে, আমার আব্বার বাড়িতে কি করবে মেয়েটা, এত ভিড় বাড়ির মধ্যে, একটা টিচার ছেলে রেখে দিলাম, বুয়েটেরই ছেলে। আমাকে তখন ওই ছেলেটা আমাকে বলে কি, খালাম্মা আপনার এই মেয়েটা না খুব ভালো করবে বড় হলে, আমি যত পড়া দিয়ে সব পড়াই করে রাখবো। অতই গোলমাল বাড়িতে, ও কোনার মধ্যে বসে বসে পড়েই চলছে, এত লক্ষ্মী মেয়েটা ছিল। উনি পরে বুয়েট থেকে পরে আমেরিকা গিয়ে আরো উচ্চশিক্ষা, IBM এ চাকরি করছে 10 বছর, এখন ফেডারেল চাকরি করে, পোস্টাল সার্ভিসে বোধহয়, খুব ট্যুর করে দেখি। আর 1971 সালের 25শে মার্চের বা আর কি কি স্মৃতি আপনি যতটুকুন পারেন একটু বিস্তারিত বলেন, যেরকম লিখেছেন এরকম করে। সারাক্ষণ ভয়ে থাকতে থাকতে আমার 20 পাউন্ড ওজন কমে গেছিলো এই 7 মাসে 8 মাসে।
মানে আমার গলা দিয়ে ভাত নামে না আর কি। 2টা কাপড় নিয়ে তো এসেছিলাম ওইখান থেকে। আচ্ছা, হায় হায়, ওকে মেরে ফেললে আমি কই যাব, কে আমাকে দেখবে? 25শে মার্চের পরে 15ই এপ্রিল পর্যন্ত কাপ্তাই তো স্বাধীনই ছিল, স্বাধীন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওটাতে ফোন আসছে, ওই পাকিস্তানি আর্মিরা ছিল কিন্তু তখন। ফোন এসছে এই 25শে মার্চের খবর নিয়ে, ওটা ধরছিলেন ক্যাপ্টেন হারুন গিয়ে, উনি জেনে ফেলে পাকিস্তানিদের ঘরের মধ্যে বন্দি করে ফেললেন। তারপরে যে 15ই এপ্রিল পাকিস্তানি সৈন্যরা এসে আপনার হাজবেন্ডকে ধরে নিয়ে গেল। না, প্রথমে এসে বলছে, একজন বড় অফিসার এসেছেন, বলছে তোমরা ভালো থাকবে, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা শান্তি মতো থাকো। তার একটু পরেই দেখি যে আবার আরেক দল লোক আসছে। এসে যে শামসুদ্দিন সাহেবকে ওরা আমরা এক বাড়িতেই ছিলাম তখন, বসেছিলেন এই যেরকম। আমি দেখছি, আমি ঘরে এসে থেকে হাত তুলে, আচ্ছা হাত তুললো কেন, এটা তো কোনো ভালো লক্ষণ না। আমি ওনার ওয়াইফকে গিয়ে বলছি, এসে এসে তোমার হাজব্যান্ডকে দেখে যাও, তখন নিয়ে যাচ্ছে। কিন্তু উনি তখন পাকিস্তানি ফ্ল্যাগ সেলাই করতেছেন, শামসুদ্দিন সাহেব ওনার ওয়াইফ। তারপর শামসুদ্দিন সাহেবকে নিয়ে গিয়ে মেরে ফেললো নাকি সামনেই মারলো? না, দুজনকে মাঠে নিয়ে কোথাও যেন নিয়ে দাঁড় করালো, তখন শামসুদ্দিন সাহেবকে আগে দাঁড় করালো। তো আমার হাজব্যান্ড বলে উনি কিচ্ছু বলে নাই, কোনো মার্সি চায়নি, যে মাফ করো আমি তো কিছু করিনি, চুপচাপ গিয়ে নাকি উনি দাঁড়াইছে। তারপর কি গুলি করে মেরে ফেললো? গুলি করে আমার হাজব্যান্ডের সামনে পড়ে গেল, মরে গেল। আমার হাজব্যান্ডকে বললো এবার তুমি গিয়ে দাঁড়াও ওনার সামনে। তো আমার হাজব্যান্ড গিয়ে দাঁড়ালো, আর আমার হাজব্যান্ড হাত তুলে বলে কি, শুনছি মরার আগে সবাই কলমা পড়ে, তা আমিও পড়ি আর কি। ওই জোরে জোরে রেখে কলমা করছিলেন। তারপর আবার নাকি পিঠে হাত বুলাইছে যে গুলি লাগে না কেন। তারপরে দেখেছি, তাকিয়ে দেখে যে মেজর ইফতেখার নাম ছিল ওনার, ওনাকে হাত দিয়ে ইশারা করে বলতেছেন তুমি চলে যাও। ওই কাঁদতে কাঁদতে চলে আসলো। সম্ভবত কলেমা শুনে তারা ভাবলো যে হইতে পারে যে একটু মুসলমান বেটা। ওই যখন কাঁদতে কাঁদতে ফেরত আসলাম যে তুমি আসছো, উনি কোথায়, বলে ওনাকে তো মেরে ফেলছে। ওনাকে তো গোসল টোসল ছাড়াই, জানাজা ছাড়াই তো ওনাকে ওইখানেই কবর দেওয়া হয়েছে কাপ্তাইতে। কেউ তো ছিল না। উনি কি ইঞ্জিনিয়ার ছিলেন? একদম পুরোপুরি ইঞ্জিনিয়ার, খুব ভালো ইঞ্জিনিয়ার। আমি তোমাকে বলতে পারবো না মানুষ যে কত ভালো হয় শামসুদ্দিন সাহেব, সেটা ছিল। আমার দুঃখে পরাণ যায় ওনার জন্য, এখনও যায়। ওনার ফ্যামিলিটা কি ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর আপনি আপনার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে এই সময়, আপনার বয়স 33-32, ওই সময় আপনি অন্য ফ্যামিলিদেরকে বলছেন যে সরে যাও সরে যাও। এই ফারুক আজিজ খান, ওয়ালিউল ইসলাম, সবাইকে বলছি। ফারুক আজিজ খানকে ধরতে বারবার পা কাটবি যেত, ওনাকে টার্গেট ছিল। কাপ্তাই বেতার কেন্দ্র তো ওই যে চিটাগং বেতার, এদেরই তো করা। ওরা কয়দিন পরে পরে যেত ওটা ঠিক করতে, দেখতাম আমি। বলতে কি ফারুক আজিজকে যেখানে ধরতে চায়, তো ওরা ওইখানকার লোক বলে উনি তো কালকে এখানে ছিলেন, উনি ওই বর্ডার দিয়ে পালিয়ে গিয়ে ওইদিকে চলে গেছিলেন, সাবরুম না কই, ত্রিপুরা না কই। উনি গিয়ে খবর দিয়েছিলেন যে শামসুদ্দিন সাহেবকে মেরে ফেলছে ইন্ডিয়া গিয়ে। আচ্ছা, ফারুক আজিজ খানের একটা সুন্দর বই আছে, স্প্রিং 1971, প্রথমা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে বসন্ত 1971। ওটা বাংলায় অনুবাদ হয়েছে নাকি? আমাকে উনি ইংলিশটা দিয়েছেন। ওই বইয়েও আপনার কথা আছে? হ্যাঁ, আমার টাকাটুকু আমি পড়ছি। তারপর ওখান থেকে 1971 সালে আপনারা চলে আসলেন ঢাকায়? না, 71 সালে চলে এসেছি, ওরাই আমাদের টিকিট কেটে দিয়েছিল পাকিস্তানিরাই। ও, তারপরে এসে আপনারা ঢাকায় কোথায় থাকলেন? পুরো ঢাকায়? আমার আব্বার বাসা ওখানেই ছিলেন, আরো লোকজন ওখানে থাকতো? আরে ভর্তি, 10টা রুম একদম ঠাসা, দোতলা বাড়ি, একতলা দোতলা বাড়ি। 16 ডিসেম্বরের কথা মনে আছে আপনার? হ্যাঁ, খুব মনে আছে। আমরা গ্রামে চলে গেছিলাম, ওই যে কোন্ডা বৌদ্ধদের গ্রাম আছে না, ওইখানে মুন্সিগঞ্জে, ওই যে বিক্রমপুর। ক্রস করে বিক্রমপুরের দিকে হাঁটতে হাঁটতে আমার এই ছোটো ছেলেটা ইমনকে নিয়ে, ইমন তো তখন ছোট, হ্যাঁ। আমি ও দেখি কাঁদে না, কিছুই করে না, খেতেও চায় না। তো গ্রামের লোকজন খুব সাহায্য করে, আসেন আসেন বসেন বসেন। তারপর দেখি শরবত বানিয়ে দেয়, গামছা দিয়েছে, ওদের গামছা দিয়েছে, যে না না খেও না সুজন এটা, ইমন। তারপরে আমরা একটা পরিচিত লোকের বাসায় গিয়ে গেলো, ওরা আমাদের একটা ঘর দিল, থাকা খাওয়ার জায়গা দিল। ওখানে আমরা বেশ কয়েকজন ছিলাম আর কি। তারপর আমি
ওরা যখন একটু পেট টেট খারাপ হয়ে গেলো আমি বললাম কি চলো আমরা 16ই হলো, আমি 17 হচ্ছে, আমি এক্ষুনি ঢাকা চলে যাবো। 16 ডিসেম্বরের পরে পরে দিয়ে ওই যে হাতিয়ার ডাল দো বলছে বারবার, তুমিও তো ছোট, আমি ছোট, আমি 5-6 বছর। ও টিভি রেডিওতে বলছে হাতিয়ার ডাল দো, মানিক শাহ বলতেছে। তারপরে আমরা নৌকো করে ফিরছি, ওই খালি এত বড় নদী, একদম একটা নৌকাও নাই। আমরা চকবাজারে এসে নামলাম, নামতে বাসায় এসে পৌঁছতে না পৌঁছতে শুনি যে সবাইকে মেরে ফেলছে। ওই শুনে আমার কোনো মুক্তির আনন্দ ওই ছিল যে না, বুদ্ধিজীবীদেরকে যে মেরে ফেলেছে ওটা। আমার কোনো মুক্তির আনন্দ ছিল না। রাব্বি শ্বশুরবাড়িতে আমাদের একবারই পরেই ছিল, ডাক্তার ফজলে রাব্বি। ডাক্তার ফজলে রাব্বি, ডাক্তার রাজ্জাকের উনি জামাই ছিলেন। সেই সব কথা আপনি আপনার বইয়ে লিখেছেন। তারপর আবার ডিসেম্বরের 27 তারিখে আমরা আবার কাপ্তাই চলে আসলাম। 76 সাল পর্যন্ত থাকলেন, তারপরে আবার চলে এসেছেন ঢাকায়। হ্যাঁ, ছাড়তে ইচ্ছা হয়নি কাপ্তায়, কিন্তু আসতেই হবে মেয়ের জন্য। মেয়ে কোথায় পড়বে, মেয়েকে আমি একলা ছাড়বো না। তারপর আমাদের ইঞ্জিনিয়ার সালে সাহেবের পোস্টিং কোথায় হলো? চাকরি করতেন, পরে এখানে এসে কি করলেন? ও চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়েই দিয়েছিলেন? আমার ভাইয়ের সঙ্গে বিজনেসে নামলো। ওই আমরা একটু পয়সার মুখ দেখলাম। কি বিজনেস ছিল না? ওনার কনস্ট্রাকশন আর্মিতে ক্যান্টনমেন্টে আচ্ছা ছিল। আচ্ছা, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। তখনই আমি বাড়িটা করতে পারলাম আর কি। আপনারা বাড়ি করলেন এই রেসিডেন্সিয়াল স্কুলের পাশে, একদম পাশে, ওই লাইনেই, মোহাম্মদপুর। হাসিনার প্রতিবেশী। ওইটা হচ্ছে যে গণভবনের উল্টো দিকে, একদম সোহরাওয়ার্দী হাসপাতাল উল্টো দিকে। উনি তখন থাকতেন না, এদিক ওদিক বগুড়া চিটাগোয় কাজ করতে। আমি বাড়িটা কিন্তু, আমি যদিও সিভিল ইঞ্জিনিয়ার না, বাড়িটা আমি একলাই করে ফেলছি, আমি একলা। চিন্তা করতে পারো, 3 বাচ্চা পেলে বলে আমি একলা বাড়ি করি। তারপর ওনার ইমনদের আব্বার ক্যান্সার ধরা পড়লো কত সালে? ওই 90-91 সালে। ওনার হয়েছে, উনি বলেন না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, বলো না কেন। তারপরে কলকাতায় গেলাম, আমরা বেড়াতে গেলাম এই যে এস মাহমুদের সঙ্গে। ওইখানে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়লেন। তারপর ডাক্তার নেওয়া হলো, খুব বড় ডাক্তারের সঙ্গে আমার ভাসুরের পরিচয় ছিল। তখন উডল্যান্ড নার্সিংহোমে দিল। ওনার অপারেশনটা তখন হলেই ভালো ছিল, উনি দেরি করে ফেললেন। ওনার কেমন ট্যাপচার কী হয়ে গেল। আমরা 2 মাস প্রায় উডল্যান্ডে ছিলাম। তারপর ওইখান থেকে ওনার 6টা সিট ভাড়া করে আমরা ঢাকায় চলে আসলাম। ওইটা কোনখান ডাক্তার বললেন বাসায় নিয়ে যান, খাবে দাবে ভালো হয়ে যাবে। তারপর সেখান থেকে লাস্ট ট্রিটমেন্টটা আমরা বামব্রুন গ্রেডে করলাম। সেখানে কি উনি একদম ভালো। আমি জীবনে আমি দেখিনি যে কোনো ক্যান্সার রোগীর যে একটা ওষুধও খায়নি, লাগেই নেই ওনার কোনো ওষুধ না, কোনো ক্যান্সারের ওষুধ না, উনি দিব্যি ভালো হয়ে গেল। ভালো। তারপর 12 বছর বেঁচেছিলেন। 2003 সালে উনি মারা গেলেন, সেটা হেপাটাইটিস সিতে। তখন আমার এখনো মনে আছে, কোন ডাক্তার দাঁড়িয়ে বলছে, ইউ হ্যাভ নো হোপ মিস্টার সালে। আমরা 6 মাস পর ব্যাংকক যেতাম ফর চেক আপ, তখন বলতো খুব ভালো আছো তুমি, যাও এবার বেড়াও থাইল্যান্ড, এরকম করে আমাদের বলতো। শেষবার বলতো ইউ হ্যাভ নো হোপ। সেটা শুনে আপনি কি করলেন আর উনি কি বললেন? আমি তাকায় দিলাম আর ওনার মুখটা একদম ছোট হয়ে গেল। মৃত্যুটাকে খুব স্বাভাবিকভাবেই উনি নিয়েছিলেন, মানে চলে যেতে হবে তো, বাচ্চাদের নিয়ে থাকলেন। তখন ওনার আপনার বয়স 65 বছর। আমার বয়স 65 বছর, ওনার বোধহয় 70। তবে এটা ঠিক যে ওনার মতন বাবা যে কত ভালো হতে পারে আমি ওনাকে দেখেই বুঝছি। আমার ছেলে মেয়েদের, এই আম্মা তুমি বাবার কথা কিন্তু বাপের কথা কিছু বলবা না। আমি কোনো কিছু বলতেই পারবো না ওনার খারাপ কোনো কথা আর কি, উনি সংসারে ছিলেন না কি বলুন, এটা সেটা। একদম আমার বাপের মতন কেউ হয় না, ওদের বাপের মতন বলে কেউ হয় না। বাপ যে কত ভালো হতে পারে আমি ওনাকে দেখছি বুঝছি, বাপ যে কত সুপার বাপ হতে পারে, এটা ঠিক। আপনি তো ব্রিটিশ আমলের ঢাকা দেখলেন, আস্তে আস্তে পাকিস্তানে। আমি দুর্ভিক্ষটা একটু মনে আছে, 43 দুর্ভিক্ষ। আমার আব্বা অনেক চাল কিনে রাখছিলেন, সে চালে পোকাও ধরে গেছিলো। বলতে চাই কিছু না পাক ভাত তো খাবে, এইটুকু মনে আছে। 2-1টা মনে আছে, আড্ডি জিজি, ওই যে ওইসব। ওইটার ছবি কি জয়নুল আবেদিন কলকাতাতে আঁকলেন? ওইটার ছবি, ওইগুলার ছবি।
সাতচল্লিশের দেশভাগ নিয়েও তো আপনাকে এই বইয়ে দেখলাম আপনি একটু বেদনার্তই। আমি বেদনার্থ, এটা ঠিক। আপনাদের ভাই বোনরা কেউ কেউ তখন কলকাতায় বা ছিল তো, আমার জননামে তিনি ছিলেন। উম, আমার এক বোন ছিলেন দার্জিলিংয়ে, আরেক বোন ছিল এলাহাবাদে। সবাই সবাই চলে এলে ঢাকায়। সবাই অপশন দিল পাকিস্তানে আসবে, সবাই আসি বললো। তো তখনকার ঢাকা আর এখনকার ঢাকা আপনাকে কোনো লাগে? পরিবর্তনটা ধীরে ধীরে হয় বলে একসময় বোঝা যায় না, কিন্তু ওইসব দিনের কথা মনে পড়ে হ্যাঁ, ঢাকাটা কত এই যে সুন্দর নিউ ছিল। মার্কেট হতে দেখলাম, গুলিস্তান হতে দেখলাম, গুলিস্তান যে হয় চোখের সামনে দেখলাম। আগের ঢাকাটা সদরঘাট থেকে মোটামুটি গুলিস্তান পর্যন্ত ছিল, নবাবপুর রোড হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, ছিল। ওই যে রেল লাইনটা পর্যন্ত ছিল, ও রেল লাইন তো ওখানে ছিল, হ্যাঁ। ওখানেই ছিল। হ্যাঁ, নবপুর ভিড় ছিল না, ওটা দেখতাম, এইসব দেখতাম আর তারপর কি। চোখের সামনে আস্তে আস্তে আপনার ঢাকা ঢাকা গ্রো স্টেডিয়াম, করলো। গুলিস্তান না যেগুলি হলো না। হ্যাঁ, ব্রিটানিয়া সিনেমা হল ছিল, এই পুলিশি হাসপাতাল ছিল, সবই দেখলাম। আর একটা ভাল লাগে যে তখন কোনো ছেলেদের, আমরা ছোটোবেলায় রাস্তায় বেরোলে বাপ মা চিন্তা করতো না এই বাচ্চাটা আমার হারাই যাবে কিনা। এখন তো দোতলা থেকে নিচেও নামতে দেয় না। আপনি লিখেছেন যে ঢাকাটা নতুন ছিল, সুন্দর করে সাজানো যেত, সেটা সাজানো হয়নি। সাজানো হয়নি, এটা ঠিক। এটা দুর্নীতিতে ছাওয়া হয়ে গেছিল। ইসলামাবাদ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপিটাল নাকি ওয়ার্ল্ডের মধ্যে। ওরা তো নতুন, তা আমরা কেন পারলাম না? আমরা, তুমি যাই বলো না বলো, বলতে চাই না তবু বলি যে আমরা একটু কীরকম একটা বাজ জাতি হয়ে গেছি না, একটা খালি টাকা টাকা করি সবাই, দেশের কথা ভাবি না কেউ, নিবেদিত প্রাণ দেখি না কাউকে। আমি একটা লিখছিলাম যে সৎ মানুষের খোঁজে, আমি চিরজীবনই রইলাম, দেখতে সৎ চাই। মানুষের খোঁজের মধ্যে আপনি বলেছেন আবেদ। একজনকে পেয়েছেন, আবেদ। ফজলে হাসান আবেদ। ওনার সাথে আপনার প্রত্যক্ষ কথাবার্তা হয়েছিল? হ্যাঁ, কিরকম? এইসব নিয়ে না, তো ওনাকে দেখে আমি একটা জিনিস বুঝতাম, যে তুমি পাশে বসে আছি, উনি কথা কম বলবেন কিন্তু আমার সব কথা বের করে নেবেন। এই বের করার কথাটা উনি জানেন, উনি মূলে গিয়ে যান, মূলে যান, মূলটা কোথায়, রুট কোথায় আমার, কিভাবে করলে বাকিটা উঠবে। মেয়েদের উঠাতে হবে, সুচনা ড্রাইভার তো মেয়ে ছিল, রাজিয়া। ভাল লাগে, ভাল লাগে এই যে উঠানোটা, একটা ভাল লাগে আমার। এই যে নিবেদিত প্রাণ, ওনারও তো বিপর্যয় কম জানে, বউটা মারা গেছে, বাচ্চা একটা কয় ঘন্টা রেখে, সেই বাচ্চা তো এক হাতেই বড় করছেন। বেশ ভালো মানুষ হয়েছে ওরা, ভদ্রলোক, বাপের মতোই। হ্যাঁ, ভালো হয়েছে। ভালোই লোক। হ্যাঁ, তামারাকে পড়াইছে, কোদাই ক্যানেল, কলম্বিয়া পড়াইছে, তো ভালোই তো পড়াইছে। মানে করতে যে পারলেন আর কি, এটা তো একটা সোজা কাজ না। তামারা বলে যে আব্বা এসেই আমাদের বলতেন তোমার বই আনো, বইটাই দেখতে, পড়া কি, স্কুলের কি। আপনার এই বই আপনি লিখেছেন যে ছাত্ররা যখন নিরাপদ সড়ক আন্দোলন করলো, ওরা নিজেরাই ট্রাফিক কন্ট্রোলিং করলো, ওইটা আপনি খুব প্রশংসা করেছেন। আমি আমি এবং আমার খুব ভালো লাগছে, কি সুন্দর বেস্ট স্টাইল যে ব্যাকপ্যাকি। ওরা যদি সুন্দরভাবে চালাতে পারে, আমরা পারি না কেন? আমি রাজনীতি নিয়ে আগে খুবই আগ্রহী ছিলাম, এখনও আগ্রহী। তো ওরা কেউ শোনে না। আমি 50 সাল থেকে রেগুলার কাগজ পড়ি, কোরিয়ার যুদ্ধ লাগলো, তারপরে করোনার সময় আমি কাগজ বাদ দিলাম। প্রথম আলোটা পড়তে পারেন, তাই না? ভালোই কাগজ করি আমরা। হ্যাঁ, না এটাই তো বেস্ট। হ্যাঁ, এটাই বেস্ট, বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার। মোস্ট পপুলার। বড্ড বেশি বিজ্ঞাপন দেন, ওই আমরা বিজ্ঞাপন দিই কারণ টাকা লাগে। হ্যাঁ, টাকা লাগে। আপনি তো লিখেছেন অর্থই অনর্থের মূল নয়। অর্থের মূল না, এটা আমি এখনো বলি। অর্থের দরকার আছে। ওই তখন ওরা বলে কি, আম্মা তুমি টাকা টাকা করো কেন, আম্মা তুমি খালি টাকা ছিল, এই বড়টা বেশি বলে, এই মন। না, আমি করি না, তোমরা তো দেখো নাই। বৃদ্ধ বয়সে বা প্রবীণ বয়সে টাকার দরকার আছে, আপনি বলেছেন। সত্যি সত্যি। আপনার তো যে বয়স, তাতে অনেকের মৃত্যু আপনাকে আমার দেখতে হয়েছে। সববার মৃত্যু আমি দেখে ফেললাম, আমার আর ভালো লাগে আপনার না। 8 ভাই বোনের মধ্যে 7 জনই মরে গেছেন, মারা গেলেন না? আপনি একা আছেন। আমি একা। আবার আপনার বন্ধু বান্ধবদের মধ্যেও নিশ্চয়ই অনেক। সব দিগন্ত বন্ধ। তবুও বলেছেন আপনি জীবনটা আপনার সুন্দর। আমার সুন্দর, এটা আমি বলবো,
কারণ বাচ্চাগুলো সমস্যা দেয়নি, হাজব্যান্ড খুব ভালো ছিল, জীবনেও বলেনি যে তুমি বেশি খরচ করো কেন, টাকার হিসাব দাও তো। না নেবার, অতি ভদ্রলোক। 65 বছর বয়সে আপনি আপনার হাজবেন্ডকে হারিয়েছেন, এখন 88, মানে আরো 23 বছর পার হয়ে গেল। কেমন লাগে একা থাকা? ভালো লাগে না, খারাপ লাগে। যখন একা ভাত খাই তখন আমার খারাপ লাগে, বলতে এটা রান্না করো ওইটা রান্না করো। খাদ্যরসিক ছিলেন, কারণ আমার তবে আপনার এই নিজের যে রাজত্ব, এটাই আপনার ভালো লাগে? আমার ভালো লাগে, আমি স্বাধীনতা চাই। না হলে আপনি তো আমেরিকায় গিয়েও থাকতে পারেন, আমেরিকান আমি পাসপোর্ট আছে। এই ছেলের পাশে কেউ থাকতে পারি, আমি থাকবো না। আম্মা তুমি থাকবে? আমি বলছি না। ঢাকায় আসিফ সালের বাসাও থাকতে হ্যাঁ, পারবেন। ঘরের কাছে তো না, আমি থাকবো না। আমাকে একসময় আমাকে যেতে হবে, একটা এই যে যা সত্যি পারবো না, সেই দিন আমার আসছে। কিন্তু এখন আমি যেতে চাই না, এখন আমি পাচ্ছি। আপনি আজ যে সুন্দর আছেন, শারীরিকভাবেও সুন্দর আছেন, এটার রহস্যটা কি? আমাকে অনেকে জিজ্ঞেস করে। আমি খুব নিয়মিত চলি, খুব নিয়ম মানি, এটা ঠিক। ভোর 5:30 6টা আমি উঠে পড়বো। তো ওই 7:30টার মধ্যে নাস্তা খেয়ে ফেলবই। কোনো বার্গার আমি জীবনে খাই না, পিৎজাও খাই না। আমি কিচ্ছু, ফুচকা তো মুখে দিয়ে দেখিনি, এটা কী জিনিস। পোলাও আমি খাই না। আমি ভাত মাছ অতি সাধারণ একটা তরকারি, বা দুপুরবেলা 12:30 খেয়ে ফেলবো। খুব নিয়ম মানি, আমি খুব নিয়ম মানি। তো খালাম্মা, বাংলাদেশ নিয়ে কি আপনি আশাবাদী, আশা করেন? আমার তো ভয়ও লাগে। এটা আমারও লাগে, আবার তবুও আবার আশাবাদী। কেন জানো? আর যে বাচ্চা ছেলেরা এই করতেছে ওই করতেছে, ওরা দেশ চালাবে কি, ওদের তো অভিজ্ঞতা নাই। আমাকে করতেই হবে, একসময় তো যেতে হবেই। আমি দেখবে ওদের মধ্যে কেউ বেরিয়ে গেছে, ওরাই আমাদের দেশ চালাচ্ছে, ওদের হাতেই আমাদের ক্ষমতা দিতে হবে, এটা আমি বলি। আপনি ব্রিটিশ আমল দেখলেন, পাকিস্তান আমল দেখলেন, বাংলাদেশের 50-60 বছর, 55 বছর দেখলেন। দেশটা কি ক্রমাগত এগুচ্ছে নাকি পেছাচ্ছে? এই বলা মুশকিল, আমি সেদিন আমাকে নিয়ে গেছিলো শেরাটনে। আমি বলছি এইবার গিয়ে বুঝি এত বৈষম্য কেন দেশে। কোথায় গেছিলেন? শেরাটনে গেছিলেন। দেশে কেন এত বৈষম্য? আমি খাবো আর ওরা খাবে না। ওরা এখন এটা বুঝে গেছে যে তোমার থাকবে আমার থাকবে না, এ হবে না। মানুষ এটা সচেতন হয়েছে একদম। আমি বললাম কেন জানো? ওদের আগে আমি দেখছি ওদের খালি পায় জামা নাই, সেই মানুষের বাড়িতে এখন 4-5 জন রোজগার করে, তো পয়সা হবেই। ওদের পেট মোটা টিভি কিনি না, দেয়ালে লাগাইনি না টিভি কিনি, তো ফ্রিজ আছে সব্বার বাসা, টিভি আছে সব্বার বাসা। ও ব্যালেন্ডার সে তো আসি, মানে কি স্মার্টফোন আছে, ইউটিউব ফেসবুক আছে। হ্যাঁ, ওই ছোট ফোন দিলে চলবে না, ওই স্মার্টফোন দেন। মানে তো ঠিক আছে, তারা উন্নতি করছে। কাজে আপনি কিছুটা তো যেটা বলছেন কিছুটা বৈষম্য কমাতে হবে। হ্যাঁ, বৈষম্য না কমালে উপায় নেই, এই ছেলেরাই হাতে তুলে নেবে। আর আপনি খুব নারীদের অগ্রযাত্রায় বিশ্বাস করেন, আর করি। ক্ষমতায়নে বিশ্বাস করেন। হ্যাঁ, করি। সবচেয়ে প্রথম নারীবাদী দেখছি আমার মেয়েটাকে ছোট্টবেলা থেকে। আমি পুতুল খেলি না, কেন পুতুল খেলবো? রান্না ও যার বুদ্ধি আছে সে সবাই পারে, কথা তো সত্যি। ছেলেদের সঙ্গে খেলতে চলে যেত। হ্যাঁ, আর রান্না একটা ব্যাপার নাকি, ও তো আমি ইচ্ছা করলেই পারি। আমার যার মাথায় বুদ্ধি আছে সে সব পারে। তো আপনার অবসর কাটে বই পড়ে, গান শুনে? ভীষণভাবে গান শুনি, গান খুব পছন্দ করি। হ্যাঁ, অবসর কাটে, বন্ধুরা কেউ ফোন করে, বই নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসি। স্টিল আমার খুব ইচ্ছে করে যে বইপত্র নিয়ে খুব নাড়াচাড়া করি। কবিতাও পড়েন তো? হ্যাঁ, সঞ্চয়িতা কাছে রাখছি। সঞ্চয়িতা রবীন্দ্রসঙ্গীত শোনেন? ভীষণ। কার গান ভালো লাগে? বন্যা ভালোই গায়। অনেকে আছে মোটামুটি। আপনি অনেকগুলো গানের এবং কবিতার লাইন ব্যবহার করেছেন। হ্যাঁ, আপনার ঝরা পাতা গো আমি তোমারই জলে, মৃত্যু নিয়েও তো আপনি সুন্দর সুন্দর কথা লিখেছেন। এই মুহূর্তে আপনার মৃত্যুকে নিয়ে ভাবনা কি? আমার ভাবনা যে মৃত্যু আমার খুব কাছে চলে এসছে এখন। কিছুদিন আগেও ভাবতাম না সেটা।
চলাফেরা ছিল। এখন ভাবে আর দিল্লি দূরস্থ নয়, দিল্লি খুব কাছে। তা নাও হতে পারে, সুস্থ না খুব বেশি হলে 88-90 গেলাম না হয়। না 100 বছর তো মানুষ বাঁচে। না ওটা চাই না, ওই কীরকম ও বাঁচা নয়। এখন বাচ্চা দিল্লি হানুজ দূরস্থ নয়, দিল্লি কাছে আমার এখন। এটা ভাবি তাহলে ঘরের দিকে তাকে কে কোনটা নিয়ে যাবো, সব নিয়ে যাও। অর্ধেকের বেশি চিনি মানুষকে দিয়েই ফেলছি সব, আরও দিতে চাই। যার যেটা খুশি, যে যেমনি পারো, এটা দেখে এটা নাই ওটা নাই। আমাকে হ্যাঁ ওরা তো নিবেই, ওরা জানে যে আমি বুড়ো হয়ে গেছি, ওরা আমাকে ব্ল্যাকমেইল করে, সবাই আমাকে আপনি ব্ল্যাকমেইল। সবই বোঝেন। আমি যতই বুঝি, ওরা বলছে আমি যতই বুঝি আমি এখন অবুঝ, না আমাকে ব্ল্যাকমেইল করা যায়, এই স্টেজে আমি এসে গেছি। কিন্তু আমি নারাজ, ওদের আমার সইতেই হয়। আমাদের জন্য একটা পরামর্শ কিছু আছে? আমি বলবো কি সৎ মানুষের হাতে যেন দেশটা চলে যায়, তারা যেন আমাদের টেনে সামনে নিয়ে যায়। সৎ মানুষের নেতৃত্ব দরকার। হ্যাঁ, নেতৃত্ব এটা আমি চাই। সবাই মিলে যেন আমরা চলতে পারি, রাস্তায় বেরোতে যেন ভয় না লাগে আমার। আমি কেন এই বুড়ো বয়সে ভয় পাবো? আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সব করব। আমি আরেকটু সুযোগ সুবিধা চাই, আমার আরেকটু সুযোগ সুবিধা পেলে ভালো হতো। না দাও, অনেক গরিব লোক আছে। এটা আমি ভাবি। আমার নয় ভালো ভালো ছেলে মেয়ে আছে, সবার তো আর তাই নাই। সবাই তো একা একাই থাকে, কষ্টেই থাকে। ছোট ছেলে সুজনকে, আসিফ সালিককে আপনি গান শিখিয়েছিলেন। হ্যাঁ, আপনি নিজে গান করেন না? না করতে ইচ্ছা ছিল, কেন যে ভয় পেয়ে করলাম না, এটাই আমি ভাবি। আমাকে নিশ্চয়ই মানা করতো না। আমার বোনের মেয়ে তোর গান শিখতো, বুলবুল একাডেমি, বাসায় সবাইকে ডেকে ডেকে মাস্টার টাস্টার। আমি হয়তো মেয়েটাকে চেয়েছিলাম, মেয়েটা তখন বইটা ভর্তি হয়ে ভয়ঙ্কর ব্যস্ত হয়ে পড়লো, তো ও বাদ দিল। ইমনকেও চেয়েছিলাম, কিন্তু বাপরে বাপ তোমার গলা যে মোটা, তোমার দ্বারা গান হবে না। আচ্ছা, তখন এখন ভাবি যে ওই মোটা গলায় একটু ব্যবহার করতো, তাও তো তো হতো। আপনি এই বড় বয়সে এসে আপনার ছেলের কথায় উদ্বুদ্ধ হয়ে এই বইটা লিখলেন। প্রতিদিন একটু একটু করে লিখেছেন, হাতেই লিখি। হাতেই লিখি। সেগুলি আমার ফেসবুকে উঠেছে। এই ফেসবুকে উঠেছে। তো আপনার বইটা এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, এরকম বই তো আমরা আরো আশা করি। আপনি কি বলবেন, আরেকটা কিছু লিখতে শুরু করবেন এখন? হ্যাঁ, ওটা করে দিন কাটাবো। আমি আশেপাশে এরকম যা দেখবো আমি তাই তাই লিখবো। আমার অত বেশি কিছু করার দরকার নেই। আমি আশেপাশে এরকম দেখবো, আমি লিখবো। এরকম ছোট ছোট লেখাই লিখবো। লিখতে আমার মন্দ লাগে না। খুব সুন্দর বই হয়েছে, খুব ভালো লেখা হয়েছে। সত্যি সত্যি বলছো তো? বিশ্বাস করছি না কিন্তু। বিশ্বাস করেন, খুব ভালো বই হয়েছে। বইটা পড়েই তো আমি আপনার কাছে এলাম। খুশি হলাম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। দর্শক মণ্ডলী, খেরো খাতার লেখক তাহমিনা সালের সঙ্গে তার জীবনের অভিজ্ঞতার কথা শুনলাম। খুব স্নিগ্ধ একটা অনুভূতি নিয়ে আমরা সবাই ফিরে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা আমার মতোই তার এই আলোচনা থেকে ঋদ্ধ হবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।